দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এর মধ্যে জেনেছেন ভেনেজুয়েলার আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে এবং এরপরে আজকে এখন থেকে কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে, সেই ছবিও প্রকাশ পেয়েছে। অনেক ধরনের আলোচনা চলছে, এটি কি অতীতের সেই ইরাক, পানামা বা হন্ডুরাসের মতো হতে যাচ্ছে ভেনেজুয়েলার অবস্থা, নাকি আলোচনাটা সেখানেই থেমে থাকবে না? কিউবা, কলম্বিয়ার দিকে আঘাত আসছে, ইরান সম্পর্কেও আলোচনা হচ্ছে। এই সমস্ত জায়গায় আগ্রাসনের নানা ইস্যু এখন আলোচনায় আছে। সবশেষ আজকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটি উদ্বেগের বিষয়, এভাবে উল্লেখ করা হয়েছে। তো ভেনেজুয়েলার এই মার্কিন আগ্রাসন কাদের জন্য উদ্বেগ, এটিই আমরা আজকে জানতে চাইবো। আমাদের অতিথি কলামিস্ট ও বিশ্লেষক আলতাফ পারভেজ। আর দর্শক, আপনাদের সঙ্গে আজকের প্রথম আলোর এই বার্তা কক্ষের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। চলে যাচ্ছে আজকের বার্তা কক্ষের সরাসরি অতিথির কাছে। কলামিস্ট এবং বিশ্লেষক আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত। প্রথম আলোকে ধন্যবাদ। প্রথমে আজকের কথা বলবো। কিছুক্ষণ আগে মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয়েছে, আপনি জানেন, এবং তাদের প্রথম দিন তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় যে পোশাকে দেখা গিয়েছিল, আজকে ও ভিন্ন একটা পোশাকে, এবং নিউ ইয়র্কের একটা আদালতে তাকে তোলা হবে, সেজন্য একটা গাড়িতে তোলা হচ্ছে। সেই চিত্রটা ক্যামেরায় ধরা পড়েছে, আমাদের সামনে এসেছে। প্রশ্ন হচ্ছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন আদালতে তোলা হচ্ছে শেষ পর্যন্ত আজকে ৩ দিন পরে। এটি আসলে কোন আইনে, কিভাবে, এটি আসলে কিভাবে সম্ভব হচ্ছে? এটা আসলে কোনো আইনে হচ্ছে না, সম্পূর্ণরূপে বেআইনি একটা ঘটনা ঘটছে এবং বিশ্ব ইতিহাসে একটা নজিরবিহীন সন্ত্রাসী ঘটনা হিসেবে এটা চিহ্নিত হয়ে থাকে। মাদুরো অন্য একটা দেশের প্রেসিডেন্ট, জি। তাকে জবরদস্তিমূলকভাবে সামরিক অভিযান চালিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে। এটা একটা রাষ্ট্রীয় অপহরণ এবং অপহরণ করে এনে আমেরিকার আদালতে বিচার করা হচ্ছে। আমেরিকার কোনো অধিকার নেই আরেক দেশের প্রেসিডেন্টকে বিচার করার। এটা আমি বলছি এই কারণে যে জাতিসংঘের সনদ বা কোনো আন্তর্জাতিক আইন এটা অনুমোদন করে না। জাতিসংঘ কোনো অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় অভিযান চালানোর জন্য। অনুমতি দেওয়ার কোনো বিষয় প্রশ্ন ওঠে না। জি। বরং ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র 2001 সাল থেকে, মানে গত 25 বছর ধরে নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। সেখানে অভ্যুত্থান করানোর চেষ্টা হয়েছে, তাদের ব্লকেড, অবরোধ দিয়ে রাখা হয়েছে। গত সেপ্টেম্বর থেকে সেখানে প্রায় 100 জন মানুষকে হত্যা করা হয়েছে নানা অজুহাতে হামলার ভিতর দিয়ে। গত ডিসেম্বর থেকে ভেনেজুয়েলার তেল রপ্তানি পুরোপুরি অবরোধের শিকার হয়েছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কতদিন যাবত? গত 19 ডিসেম্বর থেকে পূর্ণ অবরোধের শিকার। তার মানে তাদের বিরুদ্ধে একটা অর্থনৈতিক যুদ্ধ আগে থেকেই ছিল, এখন একটা সামরিক আগ্রাসন চালানো হলো। এবং শুধু প্রেসিডেন্টকে তুলে আনা নয়, সেখানে 150টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হয়েছিল, 100 জনের মতো মানুষ মারা গেছে, তার মধ্যে কিউবার 39 জন মানুষও মারা গেছে। মানে সব মিলে এটা বিশ্ব ইতিহাসে একটা ভয়ঙ্কর খারাপ সন্ত্রাসী নজির যুক্তরাষ্ট্র যেটা করলো। ওকে, আপনি যেটি বললেন যে রাষ্ট্রীয় সন্ত্রাসী, মানে যেভাবে আপনি অভিহিত করলেন, এই যে মানে এত বড় একটা আগ্রাসন সবার চোখের সামনে, তারপরেও আপনার কাছে কি মনে হয় যে খুব বেশি, যেমন বার্নি স্যান্ডার্সকে আমরা বলতে শুনেছি যে এটি একটি নির্লজ্জ সাম্রাজ্যবাদ আক্রমণ, এভাবে তিনি উল্লেখ করেছেন এবং প্রকাশ্যে বক্তৃতা করেছেন। কিন্তু উল্টা দিকে তো আমরা দেখেছি যে বেনিয়ামিন নেতানিয়াহু উল্টো স্যালুট জানিয়েছেন ট্রাম্পকে। তো আসলে স্যালুট নাকি এই যে নির্লজ্জ সাম্রাজ্যবাদ, কোনটার পক্ষে মানে মতামতটা ভারী? মানে এইটা সম্ভব হলে আপনার বিশ্লেষণ আমি এই জায়গাটাই জানতে চাই যে বড় কোনো প্রতিবাদ পৃথিবীতে এত দেশ, সেটাও আপনার খুব একটা নজরে পড়েছে কিনা? আমার মনে হচ্ছে যে সেটা দেখা যায়নি। আসলে কেন? আন্তর্জাতিক পরিস্থিতি তো, যারা বড় রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্র, প্রত্যেকটাই পুঁজিতান্ত্রিক রাষ্ট্র, তাদের ভিতর কিন্তু অর্থনৈতিক নীতি আদর্শ নিয়ে কোনো তেমন বৈরিতা নেই। তাদের ভিতর প্রতিদ্বন্দ্বিতা আছে মার্কেট নিয়ে, বাজার নিয়ে, পণ্য বিক্রির চেষ্টা নিয়ে প্রতিবাদ আছে। চীন বলুন, রাশিয়া বলুন, ভারত বলুন, দক্ষিণ আফ্রিকা বলুন, মানে পৃথিবীতে যেগুলো বড় বড় পুঁজিতান্ত্রিক রাষ্ট্র, তাদের মধ্যে একটা বাজার দখলের প্রতিযোগিতা আছে, এছাড়া আর কোনো নীতিগত প্রতিযোগিতা নেই। এবং আধুনিক পুঁজিতন্ত্র এখন যে অবস্থায় রয়েছে, অন্য দেশের সম্পদ লুণ্ঠন ছাড়া সে আর টিকে থাকতে পারছে না। তাকে যুক্তরাষ্ট্র কোথাও লুণ্ঠন
লুণ্ঠন করবে, চীন কোথাও লুণ্ঠন করবে, রাশিয়া কোথাও করবে। আমরা দেখেছি রাশিয়া কিভাবে ইউক্রেনের বিরাট অংশ দখল করেছিল। এরকম মানে পুঁজিতন্ত্র লুণ্ঠনের উপর টিকে থাকে, ফলে এই দেশগুলো শক্তভাবে ভেনেজুয়েলার পাশে দাঁড়াবে এমন আশা করা যায় না। ট্রাম্পের এই ঘটনার ভিতর দিয়ে যেটা ভয়ঙ্কর নজির স্থাপিত হলো যে বিশ্বে এখন আর পলিসি বেসড কোনো গ্লোবাল সিস্টেম থাকলো না, অর্থাৎ কোনো নীতি, আদর্শ, আইন কানুনের উপর ভিত্তি করে বিশ্ব আর এখন তাহলে মানে চলবে না। জোর যার মূল্য তার। সম্পূর্ণ মাস্তানির উপর নির্ভর করে একটা বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করলাম আমরা 2026 সালে। এবং এইটা এই কারণে খুব ভয়ঙ্কর নজির যে এখন থেকে অন্য অনেক শক্তিধর দেশ তার আশেপাশে কোথাও সম্পদশালী দেশ এভাবেই দখল করার চেষ্টা করবে, তার সাথে ভিন্ন মত হলে অপর দেশের রাষ্ট্রপ্রধানকে অপহরণ করবে, এনে নিজের দেশে আটকে রাখবে। মানে বিশ্বের জন্য একটা খারাপ সন্ত্রাসী অধ্যায়ে আমরা প্রবেশ করলাম। এবার একটু আসতে চাই, আপনি যে এর মধ্যে অলরেডি উল্লেখ করেছেন সেটা যে রাশিয়ার কথা, কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিন একটি সরাসরি বলেছেন এটা এক ধরনের, এটি একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে অর্থাৎ ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি সশস্ত্র আগ্রাসন, এই কথাটাই বলেছেন তিনি সরাসরি, এবং নিন্দার কথাও বলেছেন। আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, এই সমস্ত কিছু কেতাবি কথাও আছে এটার মধ্যে। আর চীন যেটিকে বলেছে যে আধিপত্যবাদী আচরণ, সরাসরি এই দুটি দেশ সরাসরি মানে দেশ হিসেবে যে ভিন্ন মতটা সেটা প্রকাশ করেছে, যেটা কিন্তু তারা কোনো হুঁশিয়ারি বা কোনো বিষয় বলেননি। আপনার মনে হয় এটা আসলে কোনো স্বার্থের বিষয়, আপনি যেটি উল্লেখ করলেন যে বাণিজ্যিক স্বার্থ বা লুণ্ঠনের স্বার্থ, সেরকম কোনো বিষয় আসলে এই দুটো কান্ট্রির সাথে অবশ্যই যুক্তরাষ্ট্র যে ভেনেজুয়েলায় আগ্রাসন পরিচালনা করলো, এর একটা পরোক্ষ লক্ষ্য হলো চীনকে ঘায়েল করা। ভেনেজুয়েলায় বিশ্বের 20% তেলের মজুদ আছে এবং ভেনেজুয়েলার তেলের বড় ধরনের ক্রেতা হলো চীন। চীন তেলের বিনিময়ে লোন দিয়েছিল ভেনেজুয়েলাকে। এখন ভেনেজুয়েলা এই যে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলো, এটার অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হবে কিন্তু চীন। চীন 3 ভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রথমত তেলের সরবরাহের ক্ষেত্রে সে একটা চতুর্থ বৃহৎ সরবরাহকারী হারালো তার দেশে। চীন যেই লোনগুলো দিয়েছে ভেনেজুয়েলাকে সেটা আটকে গেল, এবং ভেনেজুয়েলায় যে চীনের পণ্যের যে ব্যবসা সেটাও ক্ষতিগ্রস্ত হলো, এবং ভেনেজুয়েলাকে ঘিরে দক্ষিণ আমেরিকায় চীনের যে বেচা বিক্রির বাণিজ্য সেটাও ক্ষতিগ্রস্ত হবে। মানে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের অন্যতম শিকার কিন্তু চীনও, এবং রাশিয়াও এই কারণে ক্ষতিগ্রস্ত হবে। ভেনেজুয়েলার সাথে রাশিয়ারও একটা মৈত্রীর জায়গা ছিল, কিন্তু তারা, এর মানে এই নয় যে এই দুই দেশ, এটা কি ভৌগোলিক অবস্থানের কারণে নাকি এটা হচ্ছে ব্যবসায়িক, মানে তাদের তেলের ব্যবসার বাণিজ্যিক স্বার্থের কারণে? ভেনেজুয়েলা, ইরান, এরা চীন, রাশিয়া এরা একটা ব্লকে ছিল, কিন্তু তার মানে এই নয় যে চীন এবং রাশিয়া খুব শক্তভাবে ভেনেজুয়েলার পাশে থাকবে। কারণ আমরা দেখেছি যে ওই যে যেটা আগে বলেছি যে তারা এটাকে একটা সনদপত্র হিসাবে নিবে, তারা অন্য দেশে হস্তক্ষেপ করবে। এখন যদি চীন তাইওয়ানের প্রেসিডেন্টকে এভাবে তুলে নেয়, আমাদের কিছু বলার থাকবে না, বা যুক্তরাষ্ট্রের কিছু বলার থাকবে না, কারণ এটা বিশ্বে একটা দৃষ্টান্ত হয়ে গেছে, নজির স্থাপন করে। এবং রাশিয়াও ইউক্রেনের অনেক অংশ এখন দখল করে রাখবে। তারা চাইলে ইউক্রেনের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ারও নজির স্থাপিত হয়ে গেল যুক্তরাষ্ট্র দ্বারা। ফলে বিশ্ব জুড়ে এই অনাচারগুলো হবে। শক্তিধর দেশগুলো আসলে যে যার এলাকায় এই ধরনের অনাচার করতে থাকে। এবারে ভেনেজুয়েলার মানে অন্যান্য বিষয়ের চাইতে অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তেলের খনির বিষয়টি, তেল সম্পদের বিষয়টি। তো আপনি যেটি বললেন যে চীনের ব্যাপারটা, কিন্তু চীনের ক্ষতিটা তো পরোক্ষ ক্ষতি, সরাসরি তো ভেনেজুয়েলা নিজে হবে মূলত। তাহলে এই ঘটনার মধ্যে দিয়ে কি এটি ঘটলো যে মার্কিন একটা আধিপত্য এবং তার মধ্যে দিয়ে ব্যবসায়িক নিয়ন্ত্রণ সরাসরি ভেনেজুয়েলার উপর প্রতিষ্ঠিত কিছুটা হয়ে গেছে বলা যায়? শুধু ভেনেজুয়েলার উপর না, এই আগ্রাসনের ভিতর দিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, কিউবা এবং পুরো ল্যাটিন আমেরিকা দেশগুলোকেও একটা বার্তা দিল যে তার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। এবং আরেকটা নজির বিশ্বব্যাপী স্থাপিত হলো যে যে কোনো ছোট দেশের হাতে মূল্যবান কোনো খনিজ সম্পদ বা কোনো দেশের অন্য কোনো সম্পদ থাকলে সেটা একটা ঝুঁকিতে থাকবে এখন থেকে। পাশের কোনো শক্তিধর দেশ চাইলেই সেই সম্পদ দিয়ে দিতে হবে, না হলে তারা এই ধরনের হামলা চালাবে। এবং যুক্তরাষ্ট্র তো ইতিমধ্যে বলছে যে দক্ষিণ আমেরিকায় কোনো দেশে আমরা
আমাদের স্বার্থের বাইরে কোনো কিছু সহ্য করব না। হুম, এর মানে হলো তারা ইতিমধ্যে গালফ অফ মেক্সিকোকে বলছে গালফ অফ আমেরিকা, হুম, তারা পানামা খাল দখলের কথা হুম, বলছে, তারা গ্রিনল্যান্ড দখলের কথা বলছে, হুম, এগুলা প্রকাশ্যেই বলছে। বলছে। এবং ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যে ভেনেজুয়েলার আমাদের দখলে আছে, উই আর ইন চার্জ, মানে হুম, আরেকটা হুম, স্বাধীন হুম, সার্বভৌম দেশ, সে তার দেশের জনগণের চার্জে জি, থাকবে। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে যে ওই দেশের নিয়ন্ত্রক আমি। হুম, উনি আরেকটা বাক্য বলেছেন যে ওদের তেল খনিগুলোতে আমাদের কোম্পানিগুলোকে অবাধে ঢুকতে দিতে হবে। বাক্যটা একটু হ্যাঁ, অন্যরকম, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, বার্তাটাই। তার মানে এর চেয়ে নগ্নভাবে অপর দেশে হস্তক্ষেপের সমকালীন আর কোনো নজির দেখা যায় না। তো ট্রাম্প যখন ভেনেজুয়েলাকে এগুলো বলছেন, একই কথা তো উনি কানাডাকে বলবেন, হুম। একই কথা উনি মেক্সিকোকে বলবেন। মানে একটা সাহস পেয়ে গেলে অন্যগুলোকে হ্যাঁ, বলার এবং আসলে সেই জন্যই আমরা দেখি হুম, যে ভেনেজুয়েলা আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে, মানে আমি বলবো ইতিবাচক অবস্থান নিয়েছে দক্ষিণ আমেরিকার 5টা দেশ, মেক্সিকো, কলম্বিয়া, উরুগুয়ে, হুম, চিলি এবং ব্রাজিল। তারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছে যে ভেনেজুয়েলার পরে ট্রাম্পের আগ্রাসনের টার্গেট হবে তারা। ওকে। স্বাধীনভাবে এইসব দেশে শাসন করা, সম্পদগুলো রক্ষা করা আসলে কঠিন হয়ে যাবে। আচ্ছা, সম্পদের প্রসঙ্গে আসছেন কিন্তু এই যে আরেকটি বিষয় যে ২ টো বিষয় বলেছেন উনি। আবারও আক্রমণ যদি তারা কথা না শোনে হুম, তাহলে আবারও আক্রমণ হতে পারে। একটা আক্রমণ হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাধারণ মানুষের হুম, উপরে তার মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে। তাদের প্রেসিডেন্টকে নিয়ে গেছে, তার বিচার হচ্ছে। এইটা একদিকে। এরপরে যেটি বলা হচ্ছিল, আপনি যেটি বললেন যে তারা আমাদের নিয়ন্ত্রণে। মার্কো রুবিওকে আজকে জিজ্ঞেস করা হচ্ছিল একটি উম প্রশ্নোত্তর পর্বে। তিনি বলেছেন যে না, ভেনেজুয়েলাকে আমেরিকা চালাবে না। বরং তারা সামরিক কোয়ারেন্টাইন মানে ইনভার্টেড কমাতে তারা বলছেন যে বা অবরোধ বজায় রাখবে হুম, যুক্তরাষ্ট্র। হুম। সামরিক কোয়ারেন্টাইন বলতে আসলে কি বুঝাচ্ছেন উনি? এবং রুবিওকে যখন বলা হয়েছিল যে ভেনেজুয়েলার শাসনকে আসলে ইরাক যুদ্ধের মতো ব্যাপার হয়ে যাচ্ছে কিনা? ইরাকের উপরে যেরকম দখলদারিত্ব ছিল। উনি বলছেন না, এটা এরকম দখলদারিত্ব হবে না। যুক্তরাষ্ট্রের কথা মতো মাদুরোর অনুসারীদের মাধ্যমেই আ বর্তমান সরকারকে তাদের নীতিগত জায়গায় পরিবর্তন করতে হবে। আসলে এই আগ্রাসন হিসাবে হুম, এটা 2003 সালের ইরাকের মতোই। হুম, তবে ইরাকের স্টাইলে এটা হচ্ছে না। হুম, যেমন যুক্তরাষ্ট্র যে মাদুরোকে নিতে পারল, হুম, সেটা পারল এভাবে যে তারা যখন সামরিক অভিযান চালিয়েছে হুম, রাতের আঁধারে, হুম, তারা ইলেকট্রনিক জ্যামিং করেছে। হুম, ভেনেজুয়েলার সমস্ত মিলিটারি স্থাপনাকে জ্যাম করে হুম, ফেলেছিল। এবং ভেনেজুয়েলার ভেতর থেকে হুম, ভেনেজুয়েলার মানুষদের একাংশ, হুম, সামরিক বাহিনীর একাংশ সিআইএ কে সহায়তা করেছে। হুম, সেই কারণেই মাদুরোকে ডেল্টা ফোর্স তুলে নিয়ে যেতে পারল। এখন তারা দেখছে ভেনেজুয়েলার মানুষ কিন্তু আত্মসমর্পণ করছে না। হুম। এবং পুরো দক্ষিণ আমেরিকায় এটা নিয়ে প্রতিবাদ তৈরি হয়েছে। একটা দেশকে পুরো কবজা করতে হলে তো অন্তত জনগণের একটা অংশের মানে সমর্থন প্রয়োজন। সমর্থন লাগবে। হ্যাঁ। এবং যুক্তরাষ্ট্রের ভেতরে এবং ইউরোপ জুড়ে কোনো মানুষ যাদের ন্যূনতম বিবেক, কাণ্ডজ্ঞান এবং আইনগত জ্ঞান আছে, তারা এই সামরিক অভিযানকে অন্তত মুখ ফুটে সমর্থন করছে না। হুম, সেই কারণে যুক্তরাষ্ট্র এখন বলছে যে আমরা ভেনেজুয়েলার বর্তমান শাসকদেরই মাধ্যমে আমাদের স্বার্থ হাসিল করতে চাই। হুম, এরকম একটা অবস্থান হুম। নিয়েছে। রদ্রিগো, যিনি ভেনেজুয়েলার জি, ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে। ওনার যে পারিবারিক ইতিহাস, জি। সেইটা বলে যে উনি আত্মসমর্পণ করবে না। আমি হুম, এখন পর্যন্ত অন্তত এইটুকু বলতে পারি। হুম, এবং ভেনেজুয়েলার মানুষ তো এই আগ্রাসন মেনে নেবে না। হুম, ফলে যুক্তরাষ্ট্র ইরাকের মতো মানে ভেনেজুয়েলাকে দ্বিতীয় ইরাক করা কিন্তু দুরূহ। হুম, সেখানে একটা প্রতিবাদ হবে এবং ল্যাটিন আমেরিকা জুড়েই প্রতিবাদ হবে। হুম, সেই জন্য যুক্তরাষ্ট্র এখন চাইছে যে সেখানে একটা পুতুল সরকার করে হুম, সামরিক ভয় দেখিয়ে, হুম, 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 আর হুম, ভেনেজুয়েলার অর্থনীতি তো পুরোপুরি তেল নির্ভর। হুম। যদি অবরোধ করে রাখা হয়, এবং তেলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। নিয়ে হ্যাঁ। নিতে ফলে ভেনেজুয়েলার টিকে থাকা কঠিন। হুম, ওদের 95 ভাগ রাজস্ব আসে তেলের বিক্রি থেকে। তো ফলে এই হুম। অর্থনৈতিক অবরোধ এবং সামরিক চাপ দিয়ে যদি দেশটাকে কবজা করে রাখা যায়। সামরিক চাপ মানে কি এই যে কোয়ারেন্টাইন যেটি বলছি এটা একটা সামরিক এক ধরনের কু বা হ্যাঁ, একটি অংশের হ্যাঁ, মানে সমর্থন ওদের সমগ্র সামরিক স্থাপনা ঘাঁটিগুলো আমরা নিয়ন্ত্রণ হুম, করব। ওদেরকে সামরিকভাবে নড়াচড়া করতে হুম, দেব না এবং ওদের সামরিক বাহিনীতে আমরা হুম, আমাদের পছন্দসই নেতৃত্ব হুম, বসাবো। এই ধরনের হুম, ব্যাপারগুলো হুম, হুম, ঘটবে হুম। আরকি। সামনের দিনগুলোয় আমরা বুঝতে পারবো যে ওরা ভেনেজুয়েলাকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে চাইছে। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ভেনেজুয়েলার মানুষ এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে। যে বিষয়টি বারবার বলা হচ্ছে মাদুরোর ব্যাপারে যে মাদুরো
এবং তার যারা সহযোগী তারা মার্কিন জনগণকে বিষাক্ত মাদক সরবরাহ করেছে এবং তার মধ্যে দিয়ে মার্কিন অনেক ক্ষতি। যে এটা কি আসলে মানে একটা কথার কথা? আমি আপনাকে একটা উত্তর বলি যে যদি মাদুরো মাদক ব্যবসার সাথে যুক্ত থাকেও, যদি সেই যুক্তিতে তাকে অপহরণ করা যুক্তি তুলে ধরাও হয়, তাহলে ভেনেজুয়েলার মানুষের উপর বিভিন্ন শহরে বোম্বিং করা হলো কেন? ওকে, অন্তত এটা তো প্রয়োজন কয়েক ডজন শহরে তো রাতের আন্ধারে 150টি যুদ্ধ বিমান দিয়ে বোম্বিং করা হয়েছে। ভেনেজুয়েলার অনেক শহর, অনেক সামরিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এইটা কেন করা হলো? কিউবার ডাক্তার, নার্স 39 জন মারা গেছে, এইটা কেন করা হলো? তার মানে মাদুরোর বিরুদ্ধে যে মাদকের অভিযোগটা, মাদক ব্যবসার যে অভিযোগ করা হচ্ছে, এটা হলো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের একটা অজুহাত। আপনার খেয়াল আছে ইরাকে যখন হামলা করা হয়, বলা হয়েছিল সাদ্দাম হোসেনের কাছে রাসায়নিক অস্ত্র বলা হয়েছিল, কিন্তু পরে যখন পুরো ইরাক তছনছ করেও আসলে কিছু পাওয়া গেল না, কিন্তু ততদিনে ইরাক কিন্তু শেষ। এখনো যুক্তরাষ্ট্র এরকম করে। আমি আপনাকে অন্য একটা উদাহরণ দিই। এটা যে সম্পূর্ণরূপে তেলের কারণে হয়েছে তার নজির পৃথিবীর আগের ইতিহাসেও আছে। 1951 সালে ইরানের মোসাদ্দেক সরকার তাদের তেল সম্পদ জাতীয়করণ করেছিল, ব্রিটিশ কোম্পানিগুলোকে তাড়িয়ে দিয়েছিল। তখনই সেখানে সিআইএ কু করে মোসাদ্দেক গভর্নমেন্টকে উচ্ছেদ করে এবং শাহকে বসায়। এখানেও মূলত ভেনেজুয়েলার বিরুদ্ধে আক্রমণটা হয়েছে 1976 সালে। তারা তাদের তেল সম্পদ জাতীয়করণ করেছিল। তো এই আগ্রাসনের ভিতর দিয়ে প্রমাণ হলো যে ছোট দেশগুলো তার সম্পদ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। যুক্তরাষ্ট্র এই বার্তাই দিতে যাচ্ছে দুনিয়াব্যাপী। এর পরেই কিন্তু অনেকগুলো দেশের ক্ষেত্রে আপনি এর মধ্যে কয়েকটি বিষয় উল্লেখও করেছেন। আমি একটু ইরান প্রসঙ্গে আসতে চাই। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে জীবনযাত্রার ব্যয় নিয়ে ইরানে এক ধরনের বিক্ষোভ হচ্ছে, সেটি আসলে ইরানের অভ্যন্তরীণ একটি বিষয়। তাদের জীবনযাত্রার মানে তাদের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের এক ধরনের মানে মতবিরোধ আছে বা উষ্মা প্রকাশ করছে তারা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে কঠোরভাবে এর জবাব দেওয়া হবে, ব্যবস্থা নেওয়া হবে। এইটা আসলে ঠিক কেন? মানে যুক্তরাষ্ট্র চাইছে, বা আমি বলবো পুরো যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষরা, যুক্তরাষ্ট্রের শাসক গোষ্ঠী চাচ্ছে তারা ট্রাম্প প্রশাসন একটা, আমি বলবো একটা গড সিনড্রোমে ভুগছে, যে তারা সারা পৃথিবীর ঈশ্বর হয়ে থাকবে এবং সারা পৃথিবী তাদের কাছে হাঁটু গেড়ে বসে থাকবে। ইরানের যেমন মাদুরোকে অপহরণের সময় হাস্যকর অনেক যুক্তি দেওয়া হয়েছে, তার মধ্যে একটা ছিল মাদক, আরেকটা ছিল যে মাদুরো তো নির্বাচিত নন। আচ্ছা, মাদুরো যদি নির্বাচিত না হয়, এটা যদি হস্তক্ষেপের কোনো যুক্তি হয়, সৌদি আরবের শাসকরা কি নির্বাচিত? তারা তো যুক্তরাষ্ট্রের বন্ধু হিসাবে যুগের পর যুগ ধরে আছে। পাকিস্তানে আমরা দেখেছি, পাকিস্তানের নির্বাচনে ইমরান খানের দল জিতলো, সেই ইমরান খানকে কারাগারে রেখে তার দলকে সরকার গঠন করতে দেওয়া হয়নি। যেই সেনাপতি সেটা করলেন তিনি ট্রাম্পের প্রধান বন্ধু। এখন সেই সেনাপতি মুনির বলছেন ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। তো যুক্তরাষ্ট্র সারা পৃথিবী ব্যাপী বহু স্বৈরাচারকে মদত দিয়ে যাচ্ছে, যারা দশকের পর দশক নির্বাচন ছাড়া ক্ষমতায় আছে। এখন ইরানে যেটা হচ্ছে, ইরানের শাসকরা অবশ্যই কর্তৃত্ববাদী শাসক, ইরানের জনগণ ইরানের শাসকদের বিরুদ্ধে লড়ছে, সেইটা তাদের অভ্যন্তরীণ লড়াই এবং ন্যায়সঙ্গত লড়াই। কিন্তু ইরানের শাসকদের অপসারণের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই, ইসরায়েলের নেই। দেখুন, আমি এখানে একটা অন্য উদাহরণ দিতে চাই। আমাদের দেশে গত 15 বছর 24-এর আগে শেখ হাসিনার স্বৈরতন্ত্র আমরা দেখেছি। শেখ হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছে। যুক্তরাষ্ট্র যদি তাকে অপসারণ করতে এভাবে তুলে নিয়ে যেত, আমরা নিশ্চিতভাবে প্রতিবাদ করতাম, এই দেশের মানুষ প্রতিবাদ করত। একটা দেশের নিজস্ব রাজনৈতিক লড়াই থেকে ভূ রাজনৈতিক ফায়দা নিতে চায় যুক্তরাষ্ট্র। তারা আসলে ইরানের মানুষের স্বার্থে নয়, ইরানের সম্পদ দখল করতে চায়। ইরানের সাথে বেশ কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে, সবশেষ আপনার সাথে আমরা এই অনুষ্ঠানে কথা বলেছি, তখন আপনার মনে আছে নিশ্চয়ই যে নেতানিয়াহুর আক্রমণের জবাবে ইরানে অনেক ক্ষয়ক্ষতি যেগুলো হলো, যে বিষয়গুলো এই জায়নবাদী গোষ্ঠী তাদের যে নষ্ট করার সুযোগ নিচ্ছে, এটা ইরান এখনো বলছে, এখনো তারা বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা, এবং বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আমেরিকার যে সম্পর্ক, এবং এই আক্রমণের পরেও নেতানিয়াহু তাকে স্যালুট জানাচ্ছে, এইটা আসলে আরেকটা ইঙ্গিত দেয় কিনা যে সরাসরি মার্কিন আক্রমণ না হলেও
নেতানিয়াহু আক্রমণ করতে পারে বা না, এরকম কোনো কিছু এগিয়ে আসছে বলে ধারণা করতে পারেন দ্য কিনা আপনি? থ্রেট ইজ ভেরি রিয়েল ইরানের আচ্ছা। ক্ষেত্রে। ইসরায়েল এখন চেষ্টা করবে যে ভেনেজুয়েলার মতো ইরানের নেতৃবৃন্দকে অপহরণ করার, সরকার পরিবর্তন হুম। করার, এবং যুক্তরাষ্ট্র সেটা মদদ দিবে। এবং হ্যাঁ। খেয়াল করুন আপনি, ইরানে যেই সময় বিক্ষোভ হচ্ছে সেই সময়টাই ভেনেজুয়েলায় আগ্রাসনটা জি। হলো। এবং ইরানের এই বিক্ষোভটা কতটা জেনুইন আর কতটা এই তৈরি ইসরায়েল করা। এবং হুম। যুক্তরাষ্ট্রের তৈরি সে হুম। বিষয়ে অনুসন্ধানের হুম। দাবি রাখে। কিন্তু এর মানে এই নয় যে ইরানের মানুষ খুব সুখে আছে। হুম। ইরানের শাসকদের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ইরানের মানুষের লড়াই রয়েছে, ন্যায়সঙ্গত লড়াই রয়েছে, তারা সংগ্রাম করছে, বহু মানুষ হুম। শহীদ হয়েছে। হুম। কিন্তু ইসরায়েল যেটা চাচ্ছে সেটা হলো ইরানকে দমন করে পুরো মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব নেওয়া এবং হুম। প্যালেস্টাইনিয়ানদের ওয়েস্ট ব্যাংকেও দখল করে নেওয়া। হুম। মানে ইসরায়েলের এই যে ডিজাইন হুম। যে পুরো মধ্যপ্রাচ্য সে এককভাবে নিয়ন্ত্রণ করবে, হুম। সেইটাই ট্রাম্প প্রশাসন মানে বিনা শর্তে মদত দিয়ে যাচ্ছে। এবং ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হচ্ছে এবং ইরানের শাসকদের অপহরণের চেষ্টার কথাও ভাবতে পারে ইসরায়েল। মানে এই যে বিশ্বে হুম। যে 2026-এ ভেনেজুয়েলায় আগ্রাসনের ভিতর দিয়ে যে হুম। বন্য নজির হুম। স্থাপিত হলো, এখন যে কোনো দেশে যে কোনো নজির এরকম স্থাপিত হতে পারে। ইসরায়েলের মতো দেশ এ ধরনের যে অপারেশন অভিযান চালাতে পারে সেটা কিন্তু আমরা অবাক হব না আরকি। এটা চালাতে পারে তারা। কলম্বিয়ার ব্যাপারে বলেছে, গ্রিনল্যান্ডের ব্যাপারে হুম। বলেছে, কিউবার ব্যাপারে বলেছে এবং উম যেমন কিউবা পতনের মুখে তাদেরকে দিয়ে আর হচ্ছে না, তারা কিউবার কতদিন বিরুদ্ধে চালাতে পারবে না, যে এইভাবে কথা বলছে। এটা আমার প্রশ্নটা যদি এভাবে একটু ব্রড সেন্স এ এভাবে দেখেন যে এতগুলো দেশ একই সাথে কলম্বিয়া, কিউবা, গ্রিনল্যান্ডে, আবার আমরা ইরানের কথা আলাপ করলাম। হ্যাঁ? একসাথে তার আসলে পরিকল্পনাটা কি? যে তাদের প্রধান পরিকল্পনা হলো যে আসলে আমেরিকায় পুঁজিতন্ত্রের বিকাশ একটা সংকটে পড়েছে। আচ্ছা। তারা বড় ধরনের লুণ্ঠন ছাড়া অন্য দেশের সম্পদ, মানে অন্য দেশের বাজারে একচেটিয়া অ্যাক্সেস ছাড়া হুম। তারা আর এখন টিকে থাকতে পারছে না। ফলে তারা এই চারপাশের এই দেশগুলোকে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত অবস্থায় দেখতে চায়। হুম। এইসব দেশে কোনো ধরনের স্থানীয় মানুষের স্বশাসন আর সহ্য করতে পারছে না যুক্তরাষ্ট্র। এবং ভেনেজুয়েলার পর বা ভেনেজুয়েলায় আগ্রাসনের পর প্রধান এর একটা শিকার হবে কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্র হুম। এই দুই দেশকে আত্মসমর্পিত অবস্থায় দেখতে চাইবে ধীরে, ধীরে। হুম। এবং তার ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। গ্রিনল্যান্ড তো তারা দখলই করে নিবে। হুম। ফলে এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু দুটো কারণে। এক হলো ওইসব দেশের সম্পদ পুরোপুরি হুম। দখল করা, ওইসব দেশ থেকে চীনের বেচা বিক্রি হুম। বন্ধ হুম। করা হুম। এবং ওইসব দেশের বাজারে একচেটিয়াত্ব কায়েম। ওকে। মূলত এই ৩ টা এ লক্ষ্য নিয়ে কাজ এ করছে ট্রাম্প। এটি। আমি এবার একটু ভারতের প্রসঙ্গে আসি। একটু বড় করে এভাবে বলা হচ্ছে যে, রাশিয়ার জ্বালানি তেল কেনার বিষয়ে নয়াদিল্লি যদি ওয়াশিংটনকে সহযোগিতা না করে, তবে ভারতের উপর যুক্তরাষ্ট্র শুল্ক আরো বৃদ্ধি করবে। এটা এক এটা ধরনের সতর্কবার্তা। এটি মানে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটা বক্তব্য। শেষে এটি হচ্ছে যে, তারা আমাকে খুশি করতে, মানে ট্রাম্প মোদিকে বলছেন যে তিনি ভালো লোক। মোদি একজন খুব ভালো মানুষ। আ তিনি জানেন আমি খুশি না। কিন্তু আমি খুশি যেন থাকি, সেটি তাদের জন্য জরুরি। মানে এটা সরাসরি এক ধরনের থ্রেট কিনা? মানে এটা এক ধরনের ধমক মনে একদম হচ্ছে। সরাসরি এটা একটা মাস্তানি আমি বলব। হুম। মানে পাড়ার মাস্তানরা যেভাবে ভিন্ন হুম। মতাবলম্বীদের বা হুম। অন্য তার বিপক্ষ হুম। শক্তি দুর্বলকে যেভাবে হুমকি দেয়, হুম। একদম সেই ভাষায়। হুম। এটার ভিতরে কোনো কূটনীতিক মারপ্যাঁচ নেই। নাই। যে আমি যা বলছি সেটা করো, না হলে তোমাকে আমি শাস্তি দেব। হ্যাঁ। ভারত একটা স্বাধীন দেশ। হুম। সে কার থেকে জ্বালানি তেল কিনবে, কার কিনবে। থেকে কাপড় কিনবে, তুলা কিনবে, এই হুম। সিদ্ধান্তটা ট্রাম্পকে জিজ্ঞেস করে নিতে হবে। উনার পছন্দ মতো হতে হবে। হুম। এখন মুশকিল হলো ভারতের বহু বাণিজ্যিক রপ্তানি স্বার্থ আছে যুক্তরাষ্ট্রে। সেই কারণেই যুক্তরাষ্ট্র এই হুমকি দিতে পারে। এবং ভারতকে এখন বিবেচনা করতে হবে যে সেই হুমকির কাছে মাথা নত করবে কি করবে না। আমি যেটা বলতে চাই, ভারত যে অবস্থানটা নিয়েছে যে আমি আমার তেল কেনার স্বাধীনতা, আমার হুম। ক্রয় বিক্রয়ের স্বাধীনতা তো আমার থাকতে হুম। হবে। ভারতের এই নীতিগত অবস্থানটা আসলে বিশ্বের অন্য দেশগুলোর সমর্থন করা উচিত। এটা ভারত করেছে কি পাকিস্তান করেছে? পাকিস্তানও যদি এরকম সিদ্ধান্ত নিত সেটা সমর্থন করা উচিত ছিল। হুম। বিশ্বের এই যে যুক্তরাষ্ট্রের থাবার নিচে কাঁপতে থাকা দেশগুলো হুম। পরস্পরের পাশে দাঁড়ানো উচিত। না হলে যুক্তরাষ্ট্র এইভাবে অন্য সবগুলো দেশকে বাধ্য করবে তার নকশা অনুযায়ী চলার জন্য। কিন্তু এক্ষেত্রে বেশ আমরা যে দেশগুলোর কথা
করেছে এর মধ্যে, তার মধ্যে বেশ কয়েকটি মানে আপনার আমেরিকান ওর যে কান্ট্রিগুলো তার বাইরেও বড় শক্তিধরের মধ্যে ভারতকে একটি দেশ ধরা যেতে পারে। চীনকে একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে, রাশিয়া, এগুলো কিন্তু আলোচনার মধ্যে এসেছে আজকে। এবং এই যে থাবা বা আপনি কালো থাবা যেভাবে বলেন, সেটার সেই ছাতার নিচে এরাও আসছে এবং তাদের অর্থনৈতিক। এইজন্যই কি আপনি মনে করেন যে রাশিয়া যে এইটুকু অন্তত বলেছে যে সশস্ত্র আগ্রাসন, হুম। চীন বলেছে যে আধিপত্যবাদী আচরণ, এটুকু বলছে। কিন্তু তারা কি নিজেদের সাথে নিজেদের এক হয়ে এটার একটা কড়া জবাব দিবে? যেটার সাথে অ্যান্টোনিও গুতেরেসের যে বক্তব্য এসেছে, মানে জাতিসংঘ এই জায়গায় একটা একটু কার্যকর হওয়া বা এটার ব্যাপারে একটা বক্তব্য দিয়েই বসে না থাকা, কোন একটা ভূমিকা নিতে না, পারবে আমি বলে মনে এখানে হয় আপনার কাছে? আপনার জাতিসংঘের কথা বলতে চাই। জাতিসংঘ এখনকার গ্লোবাল সিস্টেমে হুম, অন্তত 2026 থেকে জাতিসংঘের কোনো প্রয়োজনীয়তা নেই। হুম, জাতিসংঘের কোনো কার্যকর ভূমিকা নেই। জাতিসংঘ একটা অর্থহীন, হুম, অকার্যকর প্রতিষ্ঠানে হুম, পরিণত হুম, হয়েছে। কিন্তু হুম, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র যে এইভাবে আগ্রাসন চালাচ্ছে, হুম, তার বিরুদ্ধে যে চীন, ভারত, রাশিয়া এরা কোনো প্রতিরোধ গড়ে তুলবে, হুম, আমি সেটা লক্ষণ দেখি না। এই কারণে, কারণ নৈতিকভাবে হুম, তারাও এক ধরনের আগ্রাসী শক্তি। আপনি আচ্ছা। রাশিয়া কোন নৈতিক যুক্তিতে আর ইউক্রেন ভেনেজুয়েলার হুম, পাশে হুম, থাকবে? হুম, কারণ আমরা দেখেছি ইউক্রেনের শাসকদের পছন্দ হয়নি। তারা ইউক্রেনের একাংশ দখল জি, করে নিল। চীন তিব্বত দখল করে হুম, আছে বা উইগর এলাকায় দমন অভিযান চালাচ্ছে। ফলে যেটা প্রয়োজন ছিল সেটা তো এখন বিশ্বে নেই। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, হুম, একটা বিশ্বে একটা বিকল্প রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থার পক্ষে সারা পৃথিবীব্যাপী অনেক কোটি, কোটি মানুষ সংগঠিত হুম, ছিল। সমাজতান্ত্রিক বিশ্ব থাকলে কিন্তু আজকে গাজার মানুষের এই দুর্দশা হতো না। হুম, ভেনেজুয়েলা এইভাবে দখল করতে পারত না হুম, আমেরিকা। দেখুন, আপনার হয়তো খেয়াল আছে, ইতিহাস সম্পর্কে যারা জানে হুম, তাদের মনে আছে, কিউবা একসময় আমেরিকা অভিযান চালাতে জি, গিয়েছিল। জি, কিন্তু রাশিয়া, তখনকার সমাজতান্ত্রিক হুম, রাশিয়ার কারণে কিউবায় কিন্তু আমেরিকা সেই হুম, আগ্রাসন চালাতে পারেনি। ফলে এখন আসলে বিকল্প একটা বিশ্ব ব্যবস্থা প্রয়োজন। এই হুম, পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার যারাই আছে বড় হুম। প্লেয়ার, তারা কেউ একজন আরেকজনের বিপক্ষে বড় আকারে কিন্তু দাঁড়াবে এই যে বলে মনে হয় না। কিন্তু এই যে আপনি চীনের যে কথাটা বললাম বা রাশিয়া যদিও একটা আগ্রাসন মানে আপনি বলেছেন যে মানসিকভাবে তারাও সেরকমই। হুম। কিন্তু তারা এই যে এটার বিরুদ্ধে যে কথা অন্তত মতামত দিয়েছেন, এইটাকে আপনি কোন লক্ষণ হিসেবে দেখেন না, না? দেখুন, হুম, আমি একটু বলি, ইরানে যখন আগ্রাসন হুম, চালিয়েছিল অল্প কিছুদিন আগে, হুম, কয়েক মাস আগে, হুম, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে, হুম, সেটাও ছিল একটা সরাসরি একটা দেশে আগ্রাসন। এবং ইরানের সাথে চীনের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ইরানের সাথে রাশিয়ার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। তারা কিন্তু ইরানকে মানে শক্তভাবে, বস্তুগতভাবে মদদ দিয়ে পাশে দাঁড়ায়। হুম, আপনি সিরিয়ায় দেখেন, সিরিয়ায় তো হুম, রাশিয়ার ঘাঁটি আছে, একাধিক ঘাঁটি আছে। হুম, কিন্তু হুম, সিরিয়ার আসাদ সরকারকে যেভাবে পালিয়ে যেতে বাধ্য করা হলো, হুম, রাশিয়া তো শক্তভাবে দাঁড়ায়নি। ওকে। ফলে আমার মনে হয় এগুলো হলো একটা একটা বিবৃতি দেওয়া এই পর্যন্তই। তারা একটা কড়া ভাষায় বিবৃতি দিবে। বে- মূল প্রতিরোধটা যদি ভেনেজুয়েলার মানুষ গড়ে তুলতে পারে হুম, বা বিশ্বের দেশে দেশে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের হুম, বিরুদ্ধে বড় আকারে প্রতিবাদ হয়, একটা আন্তর্জাতিক সংহতি গড়ে ওঠে, হুম। তবেই কেবল এই আগ্রাসন মোকাবেলা করা যাবে। সেই লক্ষণ চীন দেখেন রাশিয়ার উপর ভরসা ভরসা করে করে আগ্রাসন মোকাবেলা করা যাবে। আমরা সব শেষের দিকে এসে বাংলাদেশের প্রসঙ্গে আসতে চাই। আপনি জানেন আজকে ভেনেজুয়েলার এই যে সাম্প্রতিক পরিস্থিতি, এটাকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ছোট একটি সংক্ষিপ্ত বলা যায় যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে সাম্প্রতিক এই পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ঠিক বিষয়টি নিয়ে খুব বেশি স্পষ্ট বা বিষয়টি বলা হয়নি এবং এই ঘটনাটা মাদুরোকে আটক করার যেদিন তার ২ দিন পরে আজকে এসে সোমবারে এটি দেয়া হলো। এই অবস্থানটাকে বা মানে আপনি কিভাবে দেখেন বা এই কিরকম নেয়া বিবৃতিটা ছিল বলে মনে এই করেন? বিবৃতিটা অনেকটাই হাস্যকর, দুর্বল এবং মূল ঘটনার যে গভীরতা হুম, তাকে খুব খাটো করলো। দেখুন, এইটা হলো বিশ্ব ইতিহাসের অন্যতম নজিরবিহীন সন্ত্রাসী হুম, ঘটনা। আমি যদি এটার প্রতিবাদ করি, আমাকে বলতে হবে এই সন্ত্রাস বন্ধ করো, মাদুরোকে তার নিজের দেশে ফেরত যেতে দাও এবং ভেনেজুয়েলা থেকে হাত গুটাও। হুম, এর বাইরে তো আর কিছু বলার নেই, হুম, অথবা আমাকে সরাসরি এটার পক্ষ নিতে হবে। হুম, এই বিবৃতিটা হলো আসলে এক ধরনের পরোক্ষ পক্ষ নেওয়াই হয়েছে। হুম। খুবই মিনমিনি ভাষায় একটা দুর্বলভাবে বিবৃতি দেওয়া হুম, হলো, যেটা মূলত বাংলাদেশের পররাষ্ট্র নীতির এক ধরনের নমনীয় বৈশিষ্ট্যেরই ইঙ্গিত দেয়। এটা আমরা কোনো সবল
স্বাধীন শক্তিশালী পররাষ্ট্রনীতির লক্ষণ নয় এই বিবৃতিটা। আমরা সার্বিকভাবে বিভিন্ন বড় দেশ বলতে যাদেরকে উল্লেখ করা হয়, এমনকি আমাদের দেশ সম্পর্কেও আমরা আলোচনা করলাম এখন পর্যন্ত। সব শেষে এসে এটা যদি জানতে চাই যে যেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম যে ভেনেজুয়েলা, এরই মধ্যে আপনি কি ইরাকের সঙ্গে তুলনা করেছেন সেই সময়ের যে আগ্রাসনটা, সেটাও মার্কিন আগ্রাসন ছিল, সেটা আসলে দ্বিতীয় ইরাক হতে যাচ্ছে কিনা? মানে মাদুরোকে আজকে বিচারের আওতায় নেওয়া হয়েছে, এখন তো তারা যে কোনো রায় দিতে পারে চাইলে, তারপরে আসলে এটা কি হতে যাচ্ছে? আবারও কেউ ইরাকের মতো আমার হতে যেটা যাচ্ছে মনে কিনা? হয় পুরো মানে ভবিষ্যৎটা। হ্যাঁ, ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনের বিরুদ্ধে ধীরে ধীরে একটা প্রতিরোধ গড়ে উঠবে। দেখুন, আচ্ছা। যুক্তরাষ্ট্র চেষ্টা করবে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশকেও এইভাবে আগ্রাসন চালিয়ে নিজের কবজায় নিয়ে আসার জন্য, কিন্তু পৃথিবীর এই অঞ্চলে বিপ্লবী প্রতিরোধ যুদ্ধের অনেকগুলো নজির আছে। প্রথম দিকে মনে হয় ভেনেজুয়েলা এখন হতবিহ্বল হয়ে আছে, কারণ তারা এরকম আগ্রাসনের কল্পনা করে, এবং ভেনেজুয়েলার বিভিন্ন বিরোধী দলীয় কর্মীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় উল্লাস করছে, এগুলা মার্কিন মিডিয়া প্রচার করছে। এ থেকে মনে হতে পারে যে ভেনেজুয়েলার মানুষ বোধহয় এই আগ্রাসন মেনে নিয়েছে। আসলে তারা এই আগ্রাসন মেনে নেবে না, সেখানে একটা প্রতিরোধ গড়ে উঠবে। দেখুন, 1951 সালে ইরানে যখন মোসাদ্দেক সরকারকে এইভাবে সিআইএ উৎখাত করে, ইরানও ধীরে ধীরে প্রতিরোধ গড়ে 1979 সালে এসে তার শাহকে উৎখাত করেছিল, মানে ওই পুতুল সরকারকে উৎখাত করেছিল। তাদের 28 বছর লেগেছে প্রতিরোধ যুদ্ধে, ইরানের মানুষের সেই অহিংস প্রতিরোধ যুদ্ধই বলি। ফলে ভেনেজুয়েলার মানুষের বিজয়ী হতে কতদিন লাগবে আমরা জানি না, কিন্তু নিশ্চিতভাবেই তারা এটা মেনে নেবে না, এবং বিশ্বজুড়ে বহু মানুষ তাদের এই সংগ্রামে সংহতি জানাবে। এবং এই বৈশ্বিক যে প্রতিরোধ সংগ্রাম, এইটার উপরেই নির্ভর করবে যুক্তরাষ্ট্র কতটা সংযত থাকবে, কতটা থাকবে। অনেক ধন্যবাদ আলতাফ পারভেজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কলামিস্ট এবং বিশ্লেষক আলতাফ পারভেজ। তার কাছ থেকে আমরা শুনছিলাম ভেনেজুয়েলার যে মার্কিন আগ্রাসন, সেটি আসলে কোন কোন দেশের উপরে এখন প্রভাব ফেলছে, ভবিষ্যৎ কি হতে পারে ভেনেজুয়েলার বা পৃথিবীর অন্যান্য দেশের, নানা দিক আমরা আলোচনার চেষ্টা করেছি। এরকম বিভিন্ন সংবাদের, দেশের এবং আন্তর্জাতিক অনেক সংবাদের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখুন প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষ রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ সবাই।